নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। মাই টুডেজ টপিক ইজ ফিগার্স অফ স্পিচ বেসড অন ইমাজিনেশন। আর আজকে আলোচনা করব হোয়াট ইজ হাইপারবোল অ্যান্ড অ্যাপোস্ট্রফি। গতকাল আমি ফিগার্স অফ স্পিচ বেসড অন ইমাজিনেশনের নিরিখে দুটো বিষয় আলোচনা করেছিলাম, পার্সোনিফিকেশন অ্যান্ড প্যাথেটিক ফ্যালেসি। সেটা আলোচনা করার শেষের দিকে এসে আমি প্যাথেটিক ফ্যালেসির বিষয়ে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছিলাম বা একটা শর্ট কোয়েশ্চেন আনসার হিসেবে আমরা মনে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমি রাইটারের নাম এবং বইয়ের নাম এবং সেই টার্মটা পর বলাতে কি হতে পারে, কনফিউশন তৈরি হতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে। সেজন্য আমি আজকে আরেকবার উল্লেখ করছি যে দ্য ব্রিটিশ কালচারাল ক্রিটিক জন রাস্কিন তার বিখ্যাত বই মডার্ন পেইন্টার্স 1843 to 1860, এই বিখ্যাত বইয়ে উনি প্যাথেটিক ফ্যালেসির টার্মটি কয়েন করেছিলেন বা উল্লেখ করেছিলেন। মডার্ন পেইন্টার্স ওনার বইয়ের নাম, জন রাস্কিন ব্রিটিশ কালচারাল ক্রিটিক ওনার নাম, আর টার্মটা হচ্ছে প্যাথেটিক ফ্যালেসি। আজকে আমি আলোচনা করছি হাইপারবোল অ্যান্ড অ্যাপোস্ট্রফি নিয়ে। আর ইমাজিনেশন বা কাল্পনিক ভাবনার নিরিখে যে ফিগার্স অফ স্পিচের ধরন আমরা দেখতে পাই, এই দুটো আলোচনা করলে এই পার্টটা কমপ্লিট হবে। আর নেক্সট যেটা থাকছে সেটা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করছি বা করব। তো শুরু করা যাক। হোয়াট ইজ অ্যাপোস্ট্রফি? অ্যাপোস্ট্রফি কথা বললেই প্রথমে এক কথায় বলতে গেলে অ্যাবসেন্ট পারসন, মানে অনুপস্থিত ব্যক্তি বা যিনি হয়তো জীবিত নেই, মৃত ব্যক্তি। আর কি হচ্ছে, এটাকে আমরা কি বলবো, a personified inanimate being or an abstraction is addressed as though present। মানে এখানে আমরা কি বলছি যে এখানে একটা অ্যাবস্ট্রাকশন মানে বিমূর্ততার বর্তমান হিসেবে আমরা সম্বোধন করছি এমন একজনকে যিনি হয়তো মৃত, যিনি উপস্থিত নয়, কোনো ইনঅ্যানিমেট বিং হতে পারে। আর অ্যাবস্ট্রাকশন মিন্স বিমূর্ততা, তো বিমূর্ততার বর্তমান হিসেবে আমরা সম্বোধন করছি যে মৃত, যে বেঁচে নেই, সশরীরে উপস্থিত নেই, সে কিন্তু কোনো রেসপন্ডও করতে পারবে না, কারণ যে মৃত সে তো নিজে থেকে এসে উত্তর দিতে পারবে না, তাই না? আর কোনো একটা আমরা বিং বা কোনো একটা বিষয় নিয়ে বলতে পারি, অ্যাপোস্ট্রফিতে তুলে ধরতে পারি, কিন্তু অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে যে একজন অ্যাবসেন্ট পারসন বা বিমূর্ততার বর্তমান হিসেবে আমরা সম্বোধন করছি আমাদের কোনো বাক্যে বা কোনো একটা লেখায়, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এটা কি হচ্ছে পার্সোনিফাইড ইনঅ্যানিমেট বিং। ওকে, তো এটা কি হচ্ছে রেসপন্ড, নিজে থেকে ক্যানট রেসপন্ড, নিজে থেকে কিন্তু রেসপন্ড করতে পারবে না, যেহেতু সে কিন্তু জীবিত নয়, মৃত এবং অ্যাবসেন্ট, অনুপস্থিত থাকছেন। তো সেখানে আমি কয়েকটা উদাহরণ হিসেবে উল্লেখ করছি। তো উদাহরণ হিসেবে প্রথমেই ও হোলি ভার্জিন clad in purest white, unlock heaven's golden gates and issue forth। উইলিয়াম ব্লেকের লেখা একটা বিখ্যাত উদ্ধৃতি। আর সেখানে ও হোলি ভার্জিন, কেউ যেন অ্যাড্রেস করে বলা হচ্ছে যে কিন্তু জীবিত নয়, মৃত বা কোনো একটা ইনঅ্যানিমেট বিংকে আমরা অ্যাড্রেস করে বলছি, উল্লেখ করে বা কেন্দ্র করে বলছি। কিন্তু সে কিন্তু নিজে কিন্তু এসে সশরীরে কিন্তু রেসপন্ড করতে পারবে না, কিন্তু আমরা এমনভাবে ডাকছি মনে হয় যেন সে মানে অনুপস্থিত থেকেও যেন উপস্থিত আছে আমাদের সামনে, কিন্তু আদতে সে অ্যাবসেন্ট, অনুপস্থিত এবং মৃত, এবং সে রেসপন্ড করতে কিন্তু পারবে না, কিন্তু আমরা তাকে সম্বোধন করছি কি হিসেবে, যে বিমূর্ততার বর্তমান হিসেবে সম্বোধন করছি, ও হোলি ভার্জিন। তারপর আর দু একটা, ও কানিং লাভ, ও কানিং লাভ। তারপর বলছে উইথ টিয়ার্স দাও কিপস্ট মি ব্লাইন্ড লেস্ট আইস ওয়েল সিং দাই ফলস শুড ফাইন্ড। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটা উদ্ধৃতি। তো এখানেও বলছে ও কানিং লাভ, এখানেও কিন্তু সে কিন্তু এসে কিন্তু উত্তর দিতে পারবে না, কিন্তু আমরা তাকে অ্যাড্রেস করছি, তাকে আমরা বিমূর্ততার বর্তমানে হিসেবে আমরা সম্বোধন করছি, তাকে বলছি ও কানিং লাভ। আর তারপর হচ্ছে যে এনভি বি সাইলেন্ট অ্যান্ড অ্যাটেন্ড, এটা আলেকজান্ডারের লেখা অন আ সার্টেইন লেডি অ্যাট কোর্ট, ওনার বিখ্যাত একটা লেখার থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। এটাও আমরা অ্যাপোস্ট্রফির উদাহরণ হিসেবে বলতে পারি। আরও দু একটা উদাহরণ, ও রোমিও রোমিও, wherefore art thou Romeo? ও রোমিও রোমিও, এইভাবে যে অ্যাড্রেস করা হচ্ছে। তারপর বলছে ডেথ বি নট প্রাউড দো সাম হ্যাভ কল্ড দি। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, ও ক্যাপ্টেন, এটাকেও আমরা অ্যাপোস্ট্রফির উদাহরণ বলবো। ও হ্যাপি ড্যাগার, এগুলো থাকছে অ্যাপোস্ট্রফির উদাহরণ।
আশা করছি বোঝাতে পেরেছি। আর কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর বলছি হোয়াট ইজ হাইপারবোল। হাইপারবোল derived from a Greek word meaning overcasting is the figure of speech which involves an exaggeration. এটা একটা ফিগার অফ স্পিচের ধরন। আর এটা কি হচ্ছে, এটা গ্রিক শব্দ থেকে নেওয়া হচ্ছে যার মানে হচ্ছে ওভারকাস্টিং। আর এক্সাজারেশন মানে কিন্তু বাড়িয়ে বলা, মানে একটু বেশি বেশি করে বা বাড়িয়ে চাড়িয়ে বলা, সেটা হচ্ছে এক্সাজারেশন। আর কি হচ্ছে, আমরা এক্সাজারেশনকে ইনভলভ করবো হাইপারবোলে। তাহলে উদাহরণ হিসেবে আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস, এটা উদাহরণ হাইপারবোলের। আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস। দেখুন মিলিয়ন বিলিয়ন এগুলো তো প্রচুর, মানে এক দুই থেকে 100 200 1000 তারপর লক্ষ তারপর মিলিয়ন বিলিয়নে গিয়ে পৌঁছতে। তো আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, বাস্তবে কি এটা সম্ভব আমরা কেউকে মিলিয়ন টাইমস বলবো? সেটাও তো 10 বার 20 বার, খুব জোর হলে 50-100 বার হতে পারে, কিন্তু এটা কি সম্ভব যে মিলিয়ন টাইমস বলা? কিন্তু এইভাবে যে আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা কোনো কিছু একটা বিষয় কেউ কারোর সঙ্গে শেয়ার করেছে, সে হয়তো ভুলে গেছে, কিন্তু আমি তো তোমাকে এতবার বলেছিলাম তাও ভুলে গেছো। তার মানে এই যে এতবার বলেছি এটাকে বোঝাতে মিলিয়ন টাইমস, বাড়িয়ে বলা, এক্সাজারেট। বাস্তবে কিন্তু মিলিয়ন টাইমস আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তারপর বলছে যে he's got tons of money. টোনস অফ মানি, টোন তো মানে সম্ভবই নয়, কারণ মানি আমরা 1000 লাখ ক্রোর হিসেবে হিসাব করি, আর এখানে টোন অন্য ক্ষেত্রে আমরা টোনের হিসাব করি, কিন্তু টোনস অফ মানি মানে এরমভাবে দেখাচ্ছে যে সে টোনস অফ মানি এত এত টাকা পেয়েছে যে সেটাকে টোনস অফ মানি হিসেবে উল্লেখ করছে, কিন্তু এটা বাড়িয়ে বলা, এটা বাস্তবে কিন্তু সম্ভব নয়। টোনস অফ মানি না তো টোনস দিয়ে মানিকে মাপা হয়, মেজার করা হয়, না তো বাস্তবে এটা সম্ভব যে টোনস অফ মানি তার কাছে আছে, কিন্তু এটা তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেটার সামনে সেটার যে মেজারমেন্ট দিয়ে বলা হয় সেই হিসেবে বলা হবে, সেই স্কেলে বলা হবে। তারপর বলা হচ্ছে দ্যাট নিউ কার কস্ট আ $1 billion। এই কারটার দাম $1 billion, মানে এতটাই যে মানে এখানেও এক্সাজারেশন, বাড়িয়ে বলা হচ্ছে। তারপর বলছে দে ran like greased lightning, এখানেও বাড়িয়ে বলা হচ্ছে। We are so poor we don't have 2 cents to rub together। এই হচ্ছে হাইপারবোলের উদাহরণ। আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। I am so hungry I could eat a horse। আমি এতটাই ক্ষুধার্ত যে এই মুহূর্তে আমি একটা ঘোড়া সামনে দাঁড়িয়ে থেকে তাকেও খেয়ে ফেলতাম। তো এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। খিদে লাগতে পারে প্রচুর, আমরা এক থালা কোনো খাবার বা যেটা আমরা খাবার খাই, ডিশ কোনো একটা আইটেম খেতে পারি প্রচুর, মানে হয়তো বিরিয়ানির প্যাকেট একবারে খিদে কেউ একটা কেউ 2-3টে খেয়ে নিতে পারে, কিন্তু সে বলছে আই এম সো হাংরি আই কুড ইট আ হর্স, মানে এতটাই আমাকে খিদে পেয়েছে যে আমি এখন একটা ঘোড়া খেয়ে ফেলতে পারবো। বাস্তবে সম্ভব নয়, কিন্তু তার যে খিদে পাওয়ার যে তীব্রতা, খিদে পাওয়ার যে তার মধ্যে যে একটা প্রচন্ড ভাবে খিদে পেয়েছি সেটাকে বোঝাতে সে এই উল্লেখ করছে আই কুড ইট আ হর্স, আমি একটা ঘোড়া এই মুহূর্তে খেয়ে নিতে পারবো। তারপর বলছে মাই ফিট আর কিলিং মি। মাই ফিট আমার পায়ের পাতা আমাকে মেরে ফেলছে। পায়ের পাতাকে কখনো আমাদেরকে মারতে পারে? পায়ের পাতার সাহায্যে আমরা এখান থেকে ওখানে হেঁটে যাই বা দৌড়াই বা আমাদের যখন প্রয়োজন হয় আমরা চলাচল করি। পায়ের পাতা মারছে, তার মানে সে এতটাই হয়তো হেঁটেছে বা এতটাই ট্রাভেল করেছে, ক্লান্ত হয়ে পড়েছে যে পায়ের পাতা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে, জ্বালা করছে, যার জন্য সে বলছে তার পায়ের পাতা তাকে মেরে ফেলছে। কিন্তু তার পায়ের পাতা নয়, সে যে জার্নিটা করেছে, সে যে ট্রাভেলটা করেছে, সে যে পরিশ্রমটা করেছে সেটা তাকে দুর্বল করে দিয়েছে বা সেটা তাকে অস্বস্তিতে ফেলেছে এবং সে খুব দুর্বল ফিল করছে এবং তার মনে হচ্ছে মানে পায়ের পাতা আমাকে মেরেই ফেললো, কিন্তু পায়ের পাতাতে ব্যথা হয়েছে তাই হয়তো সে যন্ত্রণায় সেটা বলছে। এগুলো হচ্ছে হাইপারবোলের উদাহরণ। ওকে, নেক্সট টপিক থাকবে ফিগার্স অফ স্পিচ বেসড অন যে আলাদা যে বিষয়গুলো আছে, এটা কন্টিনিউ হবে। এটা কমপ্লিট হয়ে গেলে নতুন টপিকে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস।